পার্টিময় রূপকথাকে খুঁজে না পেয়ে বেশ বিরক্ত হলো নেলি। রূপকথার ফোনে বেশ কয়েকবার কল করেও কোনো পাত্তা পাওয়া গেল না মেয়েটির। নেলি জানে সারফরাজকে পেলে রূপকথা দুনিয়া ভুলে যায়। তাছাড়া সারফরাজ রূপকথার সঙ্গে থাকলে বাড়তি টেনশনের কোনো ঝামেলা নেই। খাওয়া দাওয়ার পর্ব চুকেছে অনেকক্ষণ আগে। সব ফ্রেন্ডরা ইতোমধ্যে পার্টি ছেড়ে বেরিয়ে যাচ্ছে। নেলি আর সময় অপচয় করলো না। রূপকথাকে ছোট একটা টেক্সট পাঠিয়ে নিচে নেমে এলো সে। গ্রাউন্ড ফ্লোরে এসে বাইরে পা রাখতেই নেলি বিস্ময়ে হতবাক হলো। সামনে অভিরূপ দাঁড়িয়ে আছে। নেভি ব্লু শার্ট আর জিন্স কার্গোতে মাত্রাতিরিক্ত কিউট লাগছে তাকে। নেলি দৌড়ে এসে অভির সামনে দাঁড়িয়ে শুধালো। অভি ঠোঁটে হাসির রেখা ফুটিয়ে উত্তর করল। যাদের পার্সোনাল ডক্টর থাকে ট্রিটমেন্ট করার জন্য, তাদের অসুস্থতা ঘিরে রাখবে কোন শক্তিতে? বলেই চোখ টিপল অভি। অভির কাঁধে ছোট পাঁচ মেরে নেলি লাজুক ভঙ্গিতে বলে উঠল। নেলির কথায় ঠোঁট কামড়ে হাসলো অভি। এরপর হঠাৎই বুক চেপে চোখ মুখ কুঁচকে বসে গেল রাস্তার মাঝখানে। অভিরূপের আকস্মিক অবস্থায় ঘাবড়ে গেল নেলি। সে ভয়ার্ত গলায় বলে উঠল। অভি বুক চেপে ধরে ভাঙা গলায় বলে উঠল। তোমার আপনি সম্বোধন হৃদয় আর নিতে পারছে না, তাই হার্টবিট ব্লক করে আমায় মারতে চাইছে। অভির ছলা গলায় মন ভার হলো নেলির। সাংঘাতিক বজ্জাত লোকটা তাকে অযথা ভয় দেখিয়েছে। আর একটু হলেই দিশাহীন হয়ে যেত সে। তার মনের খবর না জেনেই অসভ্য পুরুষ তাকে ভোগাতে চাইছে। সময় বুঝে ঠিক উচিত শিক্ষা দেবে নেলি তাকে। নেলি মনে মনে হাজারো গালাগালি দিল অভিকে। এরপর লাজুক হেসে হনহন করে হেঁটে সামনে এগিয়ে গেল। পেছন থেকে অভিরূপ চিৎকার করে ডেকে বলে উঠল। নিষ্ঠুর মানবী নেহেলি আয়দার, সহজরে আন্দোলন করব তোমার বিরুদ্ধে। দাবি না মানা পর্যন্ত 144 ধারা জারি থাকবে। ব্যস্ত শহরে ভালোবাসার মিছিল হবে। এক দফা এক দাবি, আপনি থেকে তুমি বলবে। নেলি খিলখিল করে হেসে উঠল অভির কথায়। অভিরূপ বুঝল দাবি পাশ হয়ে গেছে। ছটপট মাটি থেকে উঠে দৌড়ে নেলির সামনে গিয়ে দাঁড়ালো অভি। মুগ্ধ হয়ে উপভোগ করল মুক্তঝরা হাসি। এরপর ঘোর লাগানো স্বরে বলে উঠল। ক্ষমতা থাকলে সমস্ত কোলাহল থামিয়ে দিতাম, শুধু তোমার হাসির মিষ্টি রিনঝিন সুর শোনার জন্য। থমকে দিতাম সময়ক্ষণ। আর হেসো না নেলি, ও হাসিতে আমার মরণ হয়। সুফিয়ান চৌধুরীর বাড়ির সামনে গাড়িতে বসে আছে সারফরাজ। পাশেই অবচেতন রূপকথা। রূপকথার কোমল মুখের পানে গভীর দৃষ্টি ফেলল সারফরাজ। মেয়েটির চোখ ধাঁধানো সৌন্দর্যে গলা শুকিয়ে এলো সারফরাজের। সে হাত বাড়ালো রূপকথার গোলাপি অধরের পানে, ছুতে দিতে চাইল পরম যত্নে, কিন্তু নিজের রক্তাক্ত হাতের পানে তাকিয়ে থেমে গেল। এরপর তাচ্ছিল্য হেসে বলে উঠল। তুমি নিস্পন্দ, আমি রক্তাক্ত, দুজন দুই মেরুর মানুষ। অথচ ভালোবাসা সে তো অবুঝ। এসব পার্থক্য সে বুঝতে নারাজ। সারফরাজ টিস্যু দিয়ে ঘষে ঘষে নিজের হাত মুছে নিল। নিয়াজ মোর্শেদের রক্ত শুকিয়ে চামড়ার সাথে লেগে রয়েছে। সাবান পানি ছাড়া উঠবে না মনে হচ্ছে। হাতের দুমড়ানো টিস্যু বাইরে ছুঁড়ে ফেলে রূপকথাকে শক্ত আলিঙ্গনে বাধ্য সারফরাজ। এরপর রূপকথার কানে চুমু এঁকে ফিসফিস করে বলে উঠল। তোমাকে ছুঁয়ে পবিত্র হবার চেষ্টা করছে রূপকথা, ভেতরটা একদম পচে গেছে। সুফিয়ান চৌধুরীকে কল করেছে সারফরাজ বেশ কিছুক্ষণ আগে। ভদ্রলোক এখনো বের হলো না। সারফরাজ সশব্দে গাড়ির হর্ন বাজালো। রূপকথার জ্ঞান কেন ফিরছে না এটা নিয়ে তার মাথা খারাপ হয়ে যাচ্ছে। এদিকে সুফিয়ানের কোনো পাত্তা নেই। সারফরাজের ইচ্ছে হলো বাড়ির গেট ভেঙে ফেলতে, কিন্তু শ্বশুর বাড়ির ক্ষতি করলে রূপকথা তার থেকেই ক্ষতিপূরণ আদায় করবে দ্বিগুণ। শেষমেশ লস তারই। দ্বিতীয়বার হর্ন বাজাতেই বেরিয়ে এলো সুফিয়ান। সুফিয়ানকে দেখে গাড়ি থেকে নেমিয়ে এগিয়ে এলো সারফরাজ। ত্রস্ত পায়ে এগিয়ে এসে চাপা গলায় সুফিয়ান ধমকে উঠল। আর জায়গা পেলি না? আমার মেয়ের সামনেই সমস্ত অঘটন ঘটাতে হয় তোর? প্রেম কি আছে না ভেঙেছে? ভাঙলে আমি মহা খুশি। কাল মসজিদে সিন্নি বিলাবো। সারফরাজ হো হো করে হেসে বলল। আমার ভালোবাসার শিকল ছেড়ে উড়ে যাবার সাধ্য আপনার মেয়ের নেই। সে আমার বুকেই বেহুশ হয়েছে। ফোন করার আগে দেখবি না আশেপাশে কে আছে? আমি জানি নাকি যে আপনার মেয়ে আমার লেজ ধরে কিলিং স্পটে ঢুকে যাবে? আমি তো স্পট ক্লিয়ার করেই গেছি। সুফিয়ান ব্যথিত গলায় শুধালেন। মারলি কেন? অন্যভাবেও তো মিট করা যেত। আমি সব শুনেছি। ফোনের ব্যাপারে আমি ছিলাম। আপনার মেয়ে আবদার করছে স্যার, খুব শখের বুঝলেন। আবদার ফেলতে পারি না, একদম মাথায় উঠে বসেছে। চাবিওয়ালা পুতুল হয়ে গেছে আমি।
ঘড়ির নাটাই আপনার মেয়ের হাতে, সে যেইভাবে উড়াবে আমি ওভাবেই উঠতে বাধ্য। মেয়ের এমন ভয়ঙ্কর দুর্ঘটনায় হাত আছে শুনেই বুক চেপে দাঁড়িয়ে গেলেন সুফিয়ান। এরপর দাঁতে দাঁত পিষে বললেন, মেয়েটার মাথা এভাবে খাস না, পরে খুব পস্তাবি। 12 বছর ধরে পালছি, এমন সব অদ্ভুত বায়না ধরে যার অস্তিত্বই পৃথিবীতে নেই। ধরুক, না থাকুক এই নশ্বর পৃথিবীতে তার অস্তিত্ব, সমস্ত বায়না পূরণ করব আমি, হোক আমার সাধ্যের বাইরে। তাছাড়া রূপকথার বায়নার অস্তিত্ব যে পৃথিবীতে নেই, সেই পৃথিবীর অস্তিত্ব কোন কাজে? যদি রূপকথা চায় এই ফালতু পৃথিবীর ধ্বংস হোক, তবে দ্বিতীয় হিটলার হব আমি। পৃথিবীর প্রত্যেকটা শহরে আমি নিউক্লিয়ার বোমা মেরে ধ্বংস করব সব, তবু সে হ্যাপি থাকুক। সারফরাজের ভালোবাসার সীমা পরিমাপ করে চোখ উল্টালেন সুফিয়ান। এরপর বললেন, বোম মেরে শ্বশুর শাশুড়ি সব উড়িয়ে দিবি? অন্ধপ্রেমিক তুই? নিউক্লিয়ার বোম মারলে তুই বাঁচবি? তোর প্রেমিকা সে বাঁচবে? প্রেমের ডায়লগে একটু তো বাস্তবতা রাখো। এসব আকাশ কুসুম বলেই আমার মেয়েকে কবজা করেছিস, তাই না? চুমু খেয়ে কবজা করেছি আপনার মেয়েকে। আস্তাগফিরুল্লাহ, তোর মুখে গজব পড়বে হারামি। বলতে বলতে গাড়ির নিকট এসে মেয়ের জ্ঞানহীন মুখের দিকে নজর দিলেন সুফিয়ান। এরপর বলে উঠলেন, এত দূর যেহেতু নিয়ে আসতে পেরেছিস, তবে ঘর পর্যন্ত এগিয়ে দে। বুড়ো বয়সে এইসব ধকল কুলায় না। আপনার মেয়েকে কোলে তুলতে আমি 2 পায়ে রাজি। সারাদিনই মতলবেই ঘুরি, কখন কোথায় ছুঁয়ে দেওয়া যায়। এভাবে সবসময় ছুঁয়ে দেবার অনুমতি দেবেন, ঠিক আছে? আমি বিনা দ্বিধায় লুভে নেব। সারফরাজের ঠোঁট কাটা কথায় 2 কানে আঙ্গুল ঢুকিয়ে সুফিয়ান চৌধুরী বলে উঠলেন, লোফার কোথাকার, রূপকথার বাপ মামি, একটু তো সম্মান কর। কান পচে গেল তোর শরম লাজহীন কথায়। এমন লাগামহীন কেন তুই বলতো? রূপকথাকে কোলে তুলতে তুলতে সারফরাজ প্রতিউত্তর করল, আমার পিছনে না লেগে নিজে প্রেমিক পুরুষ হিসেবে কি কি কুকীর্তি করেছিলেন 30 বছর আগে সেটা ভাবুন। সাধু পুরুষ ছিলেন নাকি অসাধু তা বেশ ভালোই জানি। চাইলে এক ইচ্ছা শুরু করতে পারি, করব। সারফরাজের খোঁচা দেয়া কথায় চুপসে গেলেন সুফিয়ান। এই ছেলেকে মোটেও ভরসা নেই তার, কখন কোন বেফায়েস কীর্তি উগলে দেয়। তার চেয়ে চুপ থাকাই উত্তম। কিন্তু মনের কৌতূহল মাথা চাড়া দিয়ে উঠল, তাই ফিসফিস করে শুধালেন, আচ্ছা, প্রেম প্রীতির আলাপ বাদ, আসল কথায় আসি। নিয়াজকে যে মারলি, যদি পুলিশ কেস হয়? সারফরাজ শক্ত চোয়ালে অদ্ভুত হাসল, তারপর ভারী গলায় জবাব দিল, জার্মান শেফার্ড পর্যন্ত খুঁজে কোনো কুল বের করতে পারবে না। হাত বড়ই পাকা কমিশনার সাহেব। যে প্রমাণ আমি নিজে লোপাট করেছি, বিধাতা ছাড়া কোনো প্রাণীর পক্ষে তা খুঁজে বের করা সম্ভব না। আর যদি পেয়েও যায়, পৃথিবীতে এমন কোনো জেল আইন আদালত নেই যেখানে আমাকে আটকে রাখবে। আমি দুর্বার, যে আমার বাধা হয়ে দাঁড়াবে তাকে জাস্ট উপড়ে ফেলবো আমি। সেটা যদি আপনিও হন, তাতেও আমি আমার মনের ইরাদা বদলাবো না। ঝিরিঝিরি বৃষ্টির ধারা আর কালো মেঘের আড়ালে সূর্যমামা কখন মধ্য গগনে গিয়ে ঠেকলো তার ঠাহর করা গেল না। ঘড়ির কাঁটা টিকটিক করতে করতে 12 ঘরে গিয়ে স্থির হলো। ঠান্ডা পরিবেশে সারফরাজের ঘুম আর একটু গাঢ় হলো। বুকে একটা বালিশ জড়িয়ে কাঁথায় শরীর মুড়িয়ে গভীর ঘুমের দেশে নিজেকে সঁপে দিল সে। হঠাৎ অদ্ভুত এক স্বপ্ন দেখল সারফরাজ। মায়া খুব করুণ স্বরে বিনিয়ে বিনিয়ে কাঁদছে। ছোট সারফরাজ খেলা ফেলে দৌড়ে মায়ের কাছে গিয়ে দাঁড়ালো। এরপর গোটা গোটা হাত দিয়ে মায়ের থুতনি আলতো করে ধরে অবোধ হয়ে শুধালো, কাঁদছো কেন মাম্মা? মায়া আরো করুণ স্বরে বলে উঠল, তুই একা হয়ে যাবি সারফরাজ, কেউ থাকবে না তোর পাশে। আমি আর তোর আশেপাশে নেই বাবা, আমি অনেক দূরে চলে যাচ্ছি। আর খুঁজে পাবি না আমায় তুই। একা একা কি করে বাঁচবি তুই মানিক আমার? মায়া কোথাও হারিয়ে যাবে শুনে মাকে শক্ত করে জাপটে ধরে হু হু করে কেঁদে উঠল সারফরাজ। আমি তোমাকে কোথাও যেতে দেবো না মাম্মা। এই যে শক্ত করে জড়িয়ে ধরেছি, কেউ নিয়ে যেতে পারবে না আমার কাছ থেকে তোমাকে, কেউ না। আমায় ফেলে কোথাও যেও না মাম্মা, তোমাকে ছাড়া আমার খুব কষ্ট হয়। আরও কিছু বলতে চাইল সারফরাজ, কিন্তু হঠাৎ ভয়ঙ্কর এক রাক্ষস এসে সারফরাজকে ছিটকে ফেলে দিল মাটিতে। এরপর মায়ার চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে নিয়ে গেল অন্ধকার কাল গ্রাসে। মায়া চিৎকার করে উঠল। সারফরাজ, সারফরাজ মাটিতে পড়ে গুঙ্গিয়ে উঠল। মা!
মুহূর্তেই ঘুম ছুটে গেল সারফরাজের। চট করে শোয়া থেকে উঠে বসল সে। সারা শরীর ঘামে ভিজে একাকার। কানে এখনও মায়ার স্পষ্ট চিৎকার বাড়ি খাচ্ছে। মায়ার সজল করুণ চোখগুলো সারফরাজের কঠিন হৃদয় নাড়িয়ে দিল। বুক ভেঙে কান্না পেল সারফরাজের। স্বচ্ছ চোখে টুপটুপ জলের আনাগোনা হলো। বুকে চিনচিনি ব্যথার ভার হলো। বিষিয়ে উঠল কণ্ঠনালী। নিজের যন্ত্রণা দমন করতে না পেরে একটা বালিশ টেনে মুখে গুজে ছোট বাচ্চার ন্যায় চিৎকার করে উঠল সারফরাজ। কিন্তু বালিশের চাপ ভেদ করে সে চিৎকার দেয়ালে বাইরে গেল না। মুখে আরো খানিক বালিশ ঠুসে অনবরত মা সম্বোধনে চিৎকার করতে লাগলো সারফরাজ। কঠিন হৃদয়ের গহীনে এই ব্যথা দগদগে হয়ে আছে, তা সকলেরই অজানা। একাকী নিঃসঙ্গে যে ব্যথা হৃদয় কাবু করে, চূড়ান্ত দেয়, কষ্ট দেয়, তাও সকলের অজানা। সকলেই উপরের চাকচিক্য আর কাঠিন্য দেখে, কিন্তু চামড়ার ভেতরের বক্ষ ছাতি ভেদ করে কেউ দগদগে ঘাটা দেখে না। কি নিষ্ঠুর সেই যন্ত্রণা, কি অসহনীয় সেই ব্যথা! আহ, কতক্ষণ সময় এভাবে গড়ালো সারফরাজের তা আজ অজানা। সে একমনে ভেবে চলল তার মা এখনো বেঁচে আছে এবং তার আশেপাশেই আছে, কিন্তু কোথায়? মাকে ফিরে পাবার আশায় চঞ্চল হয়ে উঠল সারফরাজের হৃদয়। মুখ থুবড়ে পড়া আশাগুলো আবার প্রদীপ জ্বালালো। সারফরাজ সিদ্ধান্ত নিল পুরো শহর চষে বেড়াবে, অবশ্যই কাছে কোথাও তার মা রয়েছে। মনের কষ্টগুলো পুনরায় বাক্স বন্দি করে বিছানা থেকে উঠে দাঁড়ালো সারফরাজ। ঘড়িতে সময় বোলালো প্রায় 1টা। সারাদিন রূপকথার খবর নেওয়া হয়নি। মেয়েটা কোন তবিয়তে আছে তা অজানা, কিন্তু রূপকথার থেকে নিজের মায়ের জন্য মনটা ছটফট করে উঠল সারফরাজের। রূপকথার কথা মাথা থেকে ঝেড়ে নিজের মায়ের অস্তিত্বে প্রখর হলো। চোখ বুঝে ভাবতে লাগলো, কোথায় আছো তুমি মা? আমাকে কি আরেকবার এভাবে ডাকবে তুমি? একবার ডেকে দেখো, ঠিক খুঁজে বের করে ফেলবো। একবার ডাকো না মা। ওয়াশরুমে ঢুকে শাওয়ারের নব ঘুরিয়ে দেয়ালে হাতের পর ভর দিয়ে দাঁড়ালো সারফরাজ। ঠান্ডা জলের ঝিরিঝিরি স্পর্শে শরীর শিউরে উঠল তার, কিন্তু শরীরের চিন্তায় মনোনিবেশ করল না আপাতত। সে দেয়ালে মাথা ঠুকে মনে করার চেষ্টা করল কোথায় মায়াকে খুঁজেছে আর কোথায় খোঁজেনি। চতুর মস্তিষ্ক কম্পিউটারের স্মৃতির ন্যায় একে একে বের করে আনলো সকল তথ্য। সারফরাজ লম্বা শ্বাস টানল। সামনের পথ ধুধু মরুভূমি, বেদুইনের মতো ছুটতে হবে, কিন্তু মায়াকে ছাড়া খালি হাতে ফিরবে না সে। বেশ কিছুক্ষণ পর কোমরে একটা সাদা টাওয়েল পেঁচিয়ে বাইরে বেরিয়ে এলো সারফরাজ। সাদা গায়ে বিন্দু বিন্দু জল, চুলগুলো কপাল লেপ্টে রয়েছে, ফর্সা মুখের খোঁচা খোঁচা দাড়িগুলো চকচকে গ্লেস ছড়াচ্ছে। টকটকে ঠোঁট জলের স্পর্শে হয়ে সিক্ত হয় লোভনীয়। বেডসাইড টেবিলের উপর থেকে সিগারেটের প্যাকেট আর একটা লাইটার নিয়ে সিঁড়ি ধরে নিচে নেমে এলো সারফরাজ। ড্রয়িং রুমে কাউকে নজরে এলো না। টেবিলের উপর খাবার সাজিয়ে ঢেকে রাখা। আজ কামালের ডক্টরের কাছে চেকআপের জন্য যাবার কথা। সাথে বোধহয় নজরুলও গিয়েছে। ইয়ং লুইস কাউকেই দেখা গেল না। সিগারেট ঠোঁটে চেপে আগুন ধরাতে ধরাতে সারফরাজ কপাল কুঁচকাল। গেল কোথায় এরা? নাকি এখনো ঘুম থেকে ওঠেনি? পরক্ষণেই মনে পড়ল স্বাস্থ্য সচেতন বডি বিল্ডারদের মতন দেখতে পুরুষ দুটো কখনো বেলা করে ঘুম থেকে উঠে না। তাছাড়া নিজেদের দায়িত্বের ব্যাপারেও তারা বেশ কঠোর। নানাবিধ চিন্তায় সিগারেটে টান দিয়ে চোখ বুঝে ধোয়া উড়ালো সারফরাজ। হঠাৎ মেলি হাসির শব্দ আর ইয়ংয়ের গম্ভীর কণ্ঠে চোখ মেলে তাকালো সারফরাজ। 2 হাত ভর্তি বাজার আর শপিং ব্যাগ নিয়ে ভেতরে প্রবেশ করলো ইয়ং আর লুইস। পেছনে এলো রূপকথা। রূপকথাকে দেখে মাথা ঘুরে গেল সারফরাজের। ডেনিম জাম্পস্যুট আর সারফরাজের দেয়া সেই স্নিকার্স পরেছে রূপকথা। ছোট চুলগুলো পনিটেল স্টাইলে বাঁধা, কাঁধে ঝোলানো ব্যাগ হাতে ফিতাওয়ালা ঘড়ি, মুখে সিম্পল প্রসাধনী, হালকা লিপস্টিক আর মোটা করে টানা কাজল। রূপকথাকে ছোট বাচ্চার মতো লাগছে, আদুরে আর কিউট। সারফরাজের ইচ্ছে হলো মেয়েটাকে কুলে তুলে ধুমধাম চুমু খেতে। সামনের মানুষগুলোকে বিষাক্ত ঠেকল, সবগুলোকে গুলি করে চিরতরে ঘুম পাড়িয়ে দিতে ইচ্ছে হলো। আশেপাশে বন্দুক খুঁজল, কিন্তু পেল না। পেলে নির্ঘাত এক কেলেঙ্কারি ঘটাতে বটে। হেলে দুলে রূপকথা সারফরাজের সামনে এগিয়ে গেল। এরপর বড় চোখ করে অমায়িক হাসল। এক ধ্যানে তাকিয়ে এসে হাসি দেখল সারফরাজ। মেয়েটির ছটফটে আচরণে সারফরাজের গলা শুকিয়ে গেল। বার কয়েক ফাঁকা ঢোক গিলল সে।
সারফরাজের গলার অ্যাডাম অ্যাপল ক্রমাগত ওঠানামা করছে, শ্বাস ভারী হয়ে উঠছে। রূপকথাকে বুকে না জড়ালে নির্ঘাত মরণ হবে তার। কঠিন ব্যাধিতে আক্রান্ত মানুষের ন্যায় দাফড়াতে লাগলো সারফরাজ। বুক চেপে ধরে চোখ মুখ কুঁচকালো। বুকে সূক্ষ্ম যন্ত্রণা হচ্ছে, বেশ মিষ্টি যন্ত্রণা। বারবার পেতে ইচ্ছে করে এই যন্ত্রণা, কিন্তু প্রাণে কুলায় না। সারফরাজের অবস্থা অস্বাভাবিক ঠেকল ইয়ংয়ের কাছে। ব্যাগ ফেলে দৌড়ে এসে শুধালো। রূপকথাও ব্যস্ত হয়ে পড়ল সারফরাজের এহেন অবস্থায়। সে এসেছিল সারফরাজকে প্রায় সারপ্রাইজ দিতে। কামালের থেকে শুনেছে আজ সারফরাজের বার্থডে, এজন্য সারফরাজ ঘুমিয়ে থাকতেই সকলকে নিয়ে বাইরে বেরিয়ে গেছিল। ভেবেছিল নিজ হাতে রান্না করে খাইয়ে সারফরাজকে চমকে দেবে, কিন্তু সারফরাজের হঠাৎ অসুস্থতা রূপকথার পুরো দুনিয়া এলোমেলো করে দিল। রূপকথা হাঁটু মুড়ে সারফরাজের সামনে ব্যস্ত গলায় ভয়ার্ত ভঙ্গিতে শুধালো। কোথায় কষ্ট হচ্ছে সরফরাজ, আমাকে বলো, হসপিটালে যাবে? সারফরাজ রূপকথার সরু বাহু চেপে ধরে রূপকথার পুরো মুখমণ্ডলে আরেকবার নজর বুলালো। চোখ ধাঁধানো সৌন্দর্যে বুকে জ্বালা ধরল, মনে হচ্ছে বুক পুড়ে খাক হলো। ক্রমাগত শ্বাস টান উঠল। এই সৌন্দর্যের ভার কুলাতে পারছে না সে। রূপকথার দিকে অল্প ঝুঁকে চোখ নামিয়ে নিল সারফরাজ। এই সৌন্দর্য সহ্য করা দায়। চোখ অন্ধ হয়ে যেতে চায়। সারফরাজ ঘুমিয়ে বলে উঠল। আই এম নট ওকে বেব। তোমার এই অপরাধমূলক সৌন্দর্য আমার বুকে এইখানটায় তীব্র যন্ত্রণা দিচ্ছে। ইট হার্টস বেবি, ইউ আর মেসিং উইথ মাই সেলফ কন্ট্রোল। সারফরাজের কথার টোন বুঝতে পেরে লুইস ইয়ং ঠোঁট টিপে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে গেল। তাদের বস কঠিনভাবে প্রেমলীলায় মজেছে, এটা বুঝতে তাদের 1 ন্যানোসেকেন্ড বিলম্ব হলো না। সারফরাজের কথায় রূপকথা মেকি রাগ দেখালো। সে ঠোঁট টিপে তপ্ত শ্বাস ছেড়ে ঝাঁঝালো গলায় বলল। সারাক্ষণ ভণ্ডামি না করলে তোমার দিন শুভ হয় না? রূপকথাকে এক ঝটকায় নিজের কোলে বসিয়ে রূপকথার গলার ভাঁজে বিড়াল ছানার ন্যায় নাক মুখ ঘষল সারফরাজ। এরপর ঘোর লাগানো গলায় বলে উঠল। সৌন্দর্য যদি কোনো অস্ত্র হতো তবে নির্ঘাত তুমি ভয়ঙ্কর খুনি হতে। তোমার এই সৌন্দর্যে কতবার আমার মৃত্যু হয় তুমি নিজেও জানো না, মাই সুইট ম্যাডনেস। সারফরাজের স্পর্শে রূপকথা চোখ বুজে ফেলল। সে সারফরাজের হাত খামচে ধরে বলে উঠল। তোমাকে দেখে ভয় করছে, আমি বাড়ি যাব। সারফরাজ বাঁকা হেসে ফিসফিস করে বলে উঠল। ট্রাস্ট মি, তোমাকে দেখলে আমার মাথার সব লজিক ক্র্যাশ করে যায়। অল আই ওয়ান্ট ইজ টু টেক ইউ ইনসাইড দ্য রুম, লক দ্য ডোর অ্যান্ড কিস ইউ টিল ইউ ফরগেট ইউর ওন নেম। রূপকথা বুঝল সারফরাজের লাগামহীন হয়ে যাচ্ছে। রূপকথা চট করে সারফরাজের হাতে কামড় বসালো, কিন্তু কোনো আওয়াজ করল না সারফরাজ। শক্তি প্রয়োগ করে সারফরাজের থেকে নিজেকে ছাড়িয়ে ধমকে উঠল রূপকথা। হুশে এসো, নয়তো এক্ষুনি চলে যাব। কি করতে যাচ্ছিলে? রূপকথার ধমকে নেশালো চোখে তাকালো সারফরাজ। এই মুহূর্তে ঠিক ভুল যাচাই করতে ইচ্ছে করছে না। আর চুমুই তো খেতে চেয়েছে, আর কিছু করেছে নাকি? রূপকথার হম্বি তম্বিতে টিকতে পারল না সারফরাজের রোমান্স। সুরসুর করে কোথায় যেন পালালো সেগুলো। সারফরাজ মুখে বিরক্তিসূচক শব্দ করে ধমকে বলে উঠল। গেট আউট। রূপকথার মন ভার হলো এমন অপমানে। সে টলমলের চোখে বলে উঠল। তুমি জানো তুমি কি বলছো? সারফরাজ প্রতিউত্তর করল না। রূপকথা একটা শপিং ব্যাগে লাথি মেরে বলে উঠল। বাহ, বল হ্যাপি বার্থডে। বলেই মধ্যমা আঙ্গুলি দেখালো সারফরাজকে। রূপকথার এমন আচরণে সারফরাজ তাজ্জব বনে গেল। তার জন্মদিন তারই মনে নেই, আর এইদিকে 1.5 আঙ্গুল মেয়ে তাকে নোংরা ইঙ্গিত করছে। ছ্যাঃ! সারফরাজের টকটকে ঠোঁট জোড়া ফাঁকা হলো রূপকথার ঔদ্ধত্যে। সেখানে রাগের মাথায় একটা চকলেট ঠুসে রূপকথার দাঁত চিবিয়ে বলে উঠল। খা বেশি করে, খা বেশি করে খা কুত্তা। আমাকে গেট আউট বলা না, দেখাচ্ছি তোকে শালা। বলেই আশেপাশে কিছু খুঁজতে লাগলো রূপকথা। মেয়েটির আকস্মিক আচরণে সারফরাজ অসহায়ের মতো তাকিয়ে থাকলো। এরপর মুখের চকলেট সরিয়ে হোয়াটসঅ্যাপে সুফিয়ান চৌধুরীকে মেসেজ পাঠালো। আপনার মেয়ে আমাকে মিডল ফিঙ্গার দেখাচ্ছে। তখনই মেসেজ সিন করলো সুফিয়ান, সেই সাথে পাঠালো ফিরতি ইমেজ মেসেজ। ইমেজ ক্লিক করতেই সারফরাজের চোখ কপালে উঠল। সুফিয়ান আরও একটা আঙ্গুল যোগ করেছেন। সারফরাজ ফোন কপালে ঢুকে বলে উঠল। পুরো নিচের কপি বানিয়ে ছেড়েছে মেয়েকে, এসব শেখাতে দিয়ে গিয়েছিলাম। হ্যাঁ, কপাল। আকাশ জুড়ে কালো মেঘের আধিপত্য।
মনে হচ্ছে রাতে খুব করে বর্ষণ ঝরবে। থেকে থেকে বিদ্যুৎ চমকাচ্ছে। চারিধারে মানুষের কর্মব্যস্ততা বাড়ল খানিক। বৃষ্টি বাদলের আগে ঘরে ফেরা চাই। নিজের অন্ধকার কক্ষে বসে বসে সমানে সামনে পিছনে দুলে চলেছে মায়া, আর বিড়বিড় করে কিছু বলছে যা স্পষ্ট নয়। জানালা ডিঙিয়ে আসা বিদ্যুৎ চমকে মায়ার ফ্যাকাশে চোখজোড়া নজরে এলো। কান্না করছিল বোধহয়, চোখের জল শুকিয়ে দাগ হয়ে আছে। কিন্তু এখন সবকিছু স্থির নিঃশব্দ। চোখের পলক ফেলতেও বোধহয় ভুলে গেছে 50 ঊর্ধ্বই প্রবীণা। হঠাৎ কলের পুতুলের মতো উঠে দাঁড়ালো মায়া। অন্ধকার ঘরে হাতড়ে খুঁজে নিল এক টুকরো ইটের ভাঙ্গা অংশ। সেটা দিয়ে ঘসঘস করে দেয়ালে কিছু লিখল। এরপর দেয়ালে হাত বুলিয়ে চুমু খেয়ে মাথা ঠুকে দাঁড়িয়ে রইল। সমস্ত পেশেন্টকে শেষবারের মতো নজর বুলাতে এলো সোহানা। তার ডিউটি শেষ, তাকেও বাড়ি ফিরতে হবে। কিন্তু মন কেমন সায় দিচ্ছে না। মনে হচ্ছে রাতটুকু এখানেই কাটাতে। টহল দিতে দিতে মায়ের কক্ষের সামনে এসে দাঁড়ালো সোহানা। কক্ষটা ঘুটঘুটে অন্ধকারে নিমজ্জিত। নিকোষ আধারে ডুবানো কক্ষের পানে দৃষ্টি স্থির করে তপ্ত শ্বাস ফেলল সোহানা। এরপর দরজা ঠেলে ভেতরে ঢুকে আলো জ্বালালো। পুরো কক্ষ জুড়ে দাগ টানা। দাগগুলো পুরনো, আবার কিছু নতুন। মায়া এখানে কতদিন ধরে আছে তার হিসেব এটা। দেয়ালে ইটের খোয়া দিয়ে খুব সুন্দর করে হ্যাপি বার্থডে সারফরাজ লিখেছে মায়া। লেখার ধরন দেখে মনে হচ্ছে পড়াশোনা জীবনে তুখর ছিলেন, কিন্তু জন্মদিনের নিচে তারিখ দেখে ব্যথিত হলো সোহানা। 21 বছর আগের দিন তারিখ লেখা। মায়া এখনো 21 বছর আগের স্মৃতিতেই আটকে আছে। বর্তমান সময় সম্পর্কে তার বিন্দুমাত্র ধারণা নেই। এদিকে আকস্মিক আলোকছটায় কেঁপে উঠল মায়া। সে দেয়াল আঁকড়ে চিৎকার করে বলে উঠল, খবরদার কেউ আসবে না আমার কাছে, কেউ না। আমি যাব না, আমি এখান থেকে কোথাও যাব না। আজ আমার রাজের জন্মদিন। আমার ছেলে আমাকে ছাড়া কেক কাটবে না। খবরদার, আর এক পা এগুলে আমি কাউকে ছাড়বো না। বলতে বলতে আঘাত করার জন্য চারপাশে হিংস্র চোখে কিছু খুঁজতে লাগলো মায়া। সোহানা মায়ার হঠাৎ হাইপার হবার কারণ টের পেল না। সে দূরত্ব বজায় রেখে ডাকল, মায়া। সোহানার কণ্ঠ পেয়ে মায়া সামান্য স্থির হলো, কিন্তু দৃষ্টি এখনো চঞ্চল। চোখ মুখে দুর্দান্ত ভীতির ছাপ স্পষ্ট। সোহানা এগিয়ে এসে নরম গলায় শুধালো, কে তোমাকে নিয়ে যেতে চায় মায়া? এখানে তো কেউ নেই। মায়া তাৎক্ষণিক সোহানার হাত চেপে ধরে কেঁদে বলে উঠল, আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো। বিশ্বাস করো, আমি পাগল নই। আমাকে সারফরাজের কাছে নিয়ে চলো। আজ আমার ছেলের জন্মদিন। সোহানা মায়াকে শান্ত হাতে ইশারা করলো। এরপর বলল, তুমি শান্ত হও, আমি নিয়ে যাব তোমায়। কিন্তু চুপি চুপি তুমি যদি এভাবে চিৎকার করো তাহলে সবাই জেনে যাবে। সোহানার কথায় মায়া সামান্য ভরসা খুঁজে পেল। সে শান্ত হলো। এরপর চারপাশে সতর্ক নজর বোলালো সোহানা। হসপিটালে ডিরেক্টর স্যার নেই আজ। লেডি নার্সগুলো বৃষ্টির আভাস পেয়ে বাড়ি চলে গেছে। আছে 2-1 জন ডক্টর আর ওয়ার্ড বয়, কিন্তু এখন তারা নিজেদের রুম ছেড়ে বের হবে না। ডিরেক্টর স্যার না থাকলে কাজে ফাঁকি দেবার চূড়ান্ত সুযোগ কাজে লাগায় তারা। সোহানা এতদিনের অনুসন্ধানে অনেক কিছু বুঝতে পেরেছে। মায়ার রিপোর্টসে সেরকম মেন্টালি কোনো সিকনেস পাওয়া যায়নি। তাকে ইচ্ছে করে মানসিক শাস্তি দিতে এখানে ফেলে রাখা হয়েছে। মায়া আগে অন্য হসপিটালে ছিল, বছর 2 আগে এখানে শিফট করা হয়েছে তাকে। মায়ার জবানবন্দিতে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। দীর্ঘ বছর কোনো এক অন্ধকার ঘরে তাকে আটকে রাখা হয়েছিল। সেখানে না ছিল আলো বাতাস, না ছিল পর্যাপ্ত খাবার। মানুষের কথা পর্যন্ত মায়ার শ্রবণ ইন্দ্রিয়ে প্রবেশ করেনি দীর্ঘ বছর, হয়তো 1 যুগেরও বেশি সময়। এরপর হঠাৎ আলোর দেখা পায় মায়া, কিন্তু ততদিনে বড্ড দেরি হয়ে গেছে। ধীরে ধীরে মায়ার আচরণে এসেছে অস্থিরতা, অবুঝপনা। ভুলে গেছে সবকিছু। কোনো কিছুকেই এখন আর স্বাভাবিকভাবে নিতে পারে না সে। সর্বদা এক ভয়ের রাজ্যে তার বসবাস। সবকিছু হারালেও স্মৃতিতে এখনও নিজের স্বামী সন্তানকে আগলে রেখেছেন। সেই স্মৃতি আঁকড়ে ধরেই পেরিয়ে যাচ্ছে বছরের পর বছর। সোহানা মায়ার হাত চেপে ধরে ধীর গলায় বলে উঠল, আমি তোমাকে মুক্তি দিব মায়া। এর জন্য আমার যা হয় হোক। আমি চাই তুমি তোমার সারফরাজকে খুঁজে পাও। মায়া মাথা ঝাঁকিয়ে বলে উঠল, দাও দাও, মুক্তি দাও। আমাকে এই নরক থেকে বের করো। এখানে আমার দম বন্ধ হয়ে আসে।
সোহানা নিজের মনে মনে এক সাহসী সিদ্ধান্ত নিল। এরপর পুনরায় কক্ষ অন্ধকার করে ফিসফিস করে বলে উঠল, আমি যেখানে নিয়ে যাব সেখানেই যাবে। হ্যাঁ যাব। চিৎকার করবে না তো? না, একদম না। ঠিক আছে, চলো। বাইরে তুমুল বৃষ্টির ধারা ঝরছে। বৃষ্টিকে মায়ার গুডলাক হিসেবে ধরে পা টিপে টিপে অন্ধকার মারিয়ে গেটে বেরিয়ে এলো সোহানা। যাবার আগে সারফরাজের ডাইনোসর ডলটা নিতে ভুলল না মায়া। সোহানা গেটে এসে বাইরে নজর বুলালো, দারোয়ান নেই। বাইরে ঘোর অমানিসার আধার, ইলেকট্রিসিটি চলে গেছে, বিকট শব্দে বজ্রপাত হচ্ছে। এই মুহূর্তে বাইরে বের হওয়া রিস্ক। কিন্তু সোহানা আজ প্রকৃতি দেখে ভয় পাচ্ছে না। তার মনে প্রাণে মায়াকে মুক্তি দেবার চরম ইচ্ছে ঘুরপাক খাচ্ছে। যে করেই হোক মায়াকে সে তার ছেলের কাছে নিয়ে যাবেই যাবে। এজন্য যদি তার প্রাণও যায় তবে যাক। মায়ার হাতের কবজি চেপে ধরে সোহানা বলে উঠল, বৃষ্টি মারিয়ে দৌড়াতে পারবে? মায়া মাথা ঝাঁকালো। সোহানা আর দেরি করল না, শক্ত করে মায়াকে টেনে দৌড়ে বেরিয়ে গেল হসপিটালের গণ্ডি ছেড়ে কংক্রিটের সর্পিল রাস্তায়। এরপর হারিয়ে গেল বৃষ্টির জলে। সোহানা বেরিয়ে যেতেই পরপর দুটো গাড়ি ঢুকলো হসপিটালের ভিতরে। জেনারেটরের কারসাজিতে মুহূর্তে আলোকিত হলো চারপাশ। গাড়ি থেকে তাড়াহুড়ো করে নামলেন ডিরেক্টর। পেছনের গাড়ি থেকে নামলো রুদ্ররাজ। দুজনে ভেতরে চলতে চলতে নিজেদের বাক্য বিনিময় করলো। পেশেন্টকে নিয়ে যত দ্রুত সম্ভব দেশ ছাড়ুন ডাক্তার রুদ্র। একবার কোনোভাবে ভেতরে খবর লিক হলে থানা পুলিশ সামলাতে হবে। বুঝতেই পারছেন, কোনো সাধারণ কেস নয়। আর্মি অফিসারের স্ত্রীকে এভাবে আটকে রাখার জন্য আমাদের পানিশমেন্ট কী হতে পারে তা অবশ্য আপনার অজানা নয়। হাতের ব্রিফকেস ডিরেক্টরের দিকে এগিয়ে বাঁকা হেসে রুদ্র বলে উঠল, আপনার ডিমান্ডের চাইতেও বেশি আছে এখানে। ফুর্তি করুন আর রিল্যাক্স করুন, সব সামলানোর দায়িত্ব আমার। আপনি শুধু তাকে আমার হাতে তুলে দিন। ডিরেক্টর চারপাশে নজর বুলিয়ে কণ্ঠ খাদে ফেলে বলে উঠল, আপনাকে দেখলেই রিয়্যাক্ট করবে, তার চেয়ে আপনি গাড়িতে অপেক্ষা করুন। আমি কাউকে দিয়ে বাইরে বের করে আনছি। তাড়াতাড়ি করুন ডাইরেক্টর সাহেব, বৃষ্টি থামার আগেই আমি ফিরে যেতে চাই। উটকো ঝামেলা একদম পছন্দ নয় আমার। ডিরেক্টর হাসতে হাসতে প্রস্থান নিলেন। গাড়িতে বসে সিগারেট ধরিয়ে ঠোঁট চেপে অপেক্ষার প্রহর গুনতে লাগলো রুদ্র। এরপর সিগারেটে লম্বা টান দিয়ে ধোঁয়া উড়িয়ে ঠোঁটের কোণে ক্রূর হাসির রেখা টেনে রুদ্র বলে উঠল, লাস্ট চেকমেট আমারই থাকলো সরফরাজ। খুব শীঘ্রই তোর পতন হতে চলেছে। চারপাশ থেকে ঘিরে ধরেছি তোকে। আমার চেকে বন্দি তোর দুর্বল দুই গুটি। এই চেক কাটাতে পারবি আদৌ? মোটেও না। চেকমেট ডিয়ার সরফরাজ। বলে এই শব্দ করে হো হো করে হেসে উঠল রুদ্র। কিন্তু বেশিক্ষণ স্থায়ী হলো না সে হাসি। ডিরেক্টর দৌড়ে এসে ভয়ার্ত গলায় জানালো, সর্বনাশ হয়ে গেছে, ভেতরে মায়া চৌধুরী নেই ডাক্তার রুদ্ররাজ। রূপকথার উদ্যোগে কত বছর পর সারফরাজের জন্মদিন পালন হলো তার হিসেব কষে কুলোতে পারল না সারফরাজ। তার মা বাবা হারিয়ে যাবার সাথে সাথে তার সকল সুখ আনন্দ ভালোবাসা সব হারিয়ে গেছে। তার মরুভূমির ন্যায় শুষ্ক জীবনে রূপকথা এক পশলা বৃষ্টি। রূপকথাহীন তার অস্তিত্ব বিলীন। যেদিন হৃদয়ের গভীরে রূপকথার আনাগোড়া বন্ধ হবে সেদিন সারফরাজের হৃদয় বিকল হবে। তাতে চলবে না রক্ত প্রবাহ, নির্গত হবে না শ্বাস। হৃদয়িক এবং দৈহিক দুইভাবেই মৃত্যু হবে তার। রাতের খাবার দাবার শেষ করে সবকিছু ধুয়ে মুছে সাফ করল রূপকথা। এখন বৃষ্টি কিছুটা কমেছে, বাড়ি যাওয়া প্রয়োজন। হঠাৎই বিনা কারণে সারফরাজের মন ভার হলো। সবকিছু বিষাক্ত অর্থহীন ঠেকল। সারফরাজের টলমলে চোখ দেখে রূপকথা আন্দাজ করল সারফরাজ এর ভেতরের ঝড়। রূপকথা ভেবেছিল সারফরাজ তাকে বাড়ি পৌঁছে দেবে, কিন্তু এহেন বিধ্বস্ত অবস্থা দেখে রূপকথা আর কথা বাড়ালো না। কোনো মতে হেলে দুলে সারফরাজ নিজের কক্ষে গিয়ে দরজা আটকে দিল। বুকে কেমন অসহনীয় যন্ত্রণা হচ্ছে। আকস্মিক এমন খারাপ লাগার হেতু খুঁজে পাচ্ছে না সারফরাজ। কখনো এমন অনুভূতি হয়নি তার। তার বাবা মৃত্যুর পর যখন তার মা হারিয়ে গেছিল সেদিন এমন লেগেছিল, কিন্তু সেদিনের চাইতে আজকের খারাপ লাগা 1000 গুণ বেশি। বুক চাপড়ে মেয়েদের মতো কাঁদতে ইচ্ছে করছে। মায়ের অসহায় মুখশ্রী ভেবে মা বলে গলা ফাটিয়ে চিৎকার করল সারফরাজ। বাইরে থেকে সেই চিৎকার শুনল সকলে। রূপকথার মন ভার হলো সারফরাজের ব্যথায়। একটা মানুষ এত যন্ত্রণা নিয়ে কিভাবে বাঁচতে পারে? এদিকে রাত বাড়ছে তরতর করে।
রেখা সুফিয়ান দুজনেই চিন্তাগ্রস্ত হবেন। তাছাড়া যতটুকু স্বাধীনতা সুফিয়ান তাকে দিয়েছে সেটাও কেড়ে নেবেন। চাইলেও রাতভর সারফরাজের বাড়িতে থাকতে পারবে না রূপকথা, দৃষ্টি কটু দেখাবে। অভিরূপ নেলি থাকলে ভিন্ন কথা ছিল। অভিরূপের বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় অভিরূপ হসপিটালে দৌড়াচ্ছে, আর নেলি ইচ্ছে করে আসেনি। এই মুহূর্তে অভিরূপকে সাপোর্ট দেওয়া বেশি গুরুত্বপূর্ণ মনে করেছে সে। রূপকথার দোতলায় সারফরাজের ঘরের পানে তাকিয়ে কম্পিত শ্বাস ফেলল। এরপর লুইসকে বলল, ওকে সামলে নিয়েন, আপাতত নিজের মতো থাকুক। আই হ্যাভ টু গো নাও। ইয়ং নিজে রূপকথাকে বাড়ি পৌঁছে দিতে চাইল, কিন্তু হাত দিয়ে ইয়ংকে থামিয়ে দিল রূপকথা। আমি একাই যেতে পারবো। তাছাড়া ঢাকার রাস্তায় এই রাত তেমন কোনো গভীর রাত নয়। আসছি। বলেই বেরিয়ে এলো রূপকথা। তার মনে হচ্ছে সত্যি যদি এই মুহূর্ত কোনো অলৌকিক ক্ষমতা বলে মায়া চৌধুরীকে সারফরাজের সামনে হাজির করতে পারত, তবে কতই না খুশি হতো সারফরাজ। সারফরাজ তাকে নতুন জীবন দিয়েছে, পরিবার দিয়েছে, অথচ রূপকথা সে কিছুই দিতে পারল না সারফরাজকে। নিজেকে বড্ড অকাজের ঠেকি মনে হলো রূপকথার। রূপকথা ভেবেছিল একটা উবার বুক করে চলে যাবে সে, কিন্তু বৃষ্টির মধ্যে কোনো ড্রাইভারই রাজি হলো না। কিছুক্ষণ আগেই বৃষ্টি থেমেছিল, তাই রাস্তায় বেরিয়ে এসেছিল রূপকথা, কিন্তু এখন ঝমঝমিয়ে আবার বৃষ্টি পড়তে শুরু করলো। রূপকথা দৌড়ে গিয়ে একটা যাত্রীর ছাউনির নিচে দাঁড়ালো। এরপর ফোন থেকে কল করলো সুফিয়ান চৌধুরীর নম্বর বন্ধ দেখাচ্ছে। রূপকথার এবার ভয় হতে লাগলো। ইতিমধ্যে হেঁটে হেঁটে সারফরাজের বাড়ি ছেড়ে বেশ খানিকটা দূরে এসে গেছে সে। বৃষ্টির প্রবাহ আরও বাড়ল কয়েক গুণ। রূপকথার ফোনের চার্জ লাল দাগে এসে স্থির হলো। সারাদিনের ব্যস্ততায় ফোনে চার্জ দেয়া হয়নি। রূপকথা উপায় না পেয়ে রেখার নম্বরে কল করলো, কিন্তু রিং ঢোকার আগেই বন্ধ হয়ে গেল ফোনখানা। এবার যেন মাঝ সমুদ্রে পতিত হলো সে। রাস্তায় কোনো গাড়ি ঘোড়া মানুষ কিচ্ছুটি দেখা যাচ্ছে না। সোডিয়াম লাইটের মৃদু আলো আর বিদ্যুৎ চমকে যতটুকু দৃশ্যমান হচ্ছে ততটুকু ধরেই হাঁটতে লাগলো রূপকথা। মায়াকে নিয়ে দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে উঠল সোহানা। ভেবেছিল রাস্তা থেকে ট্যাক্সি ধরে নিজের বাড়ি বড় বোনের বাড়িতে গিয়ে উঠবে, কারণ হসপিটালে মায়াকে খুঁজে না পেলে সবাই তাকেই সন্দেহ করবে। মায়ার বিষয় নিয়ে একমাত্র সেই বেশি ঘাটাঘাটি করেছে। ডিরেক্টর একবার তাকে এটা নিয়ে বকাবকিও করেছে। সোহানা এবার ঘাবড়ে গেল। মায়ের শরীর দুর্বল, সেও আর হাঁটতে পারছে না। রাস্তার মধ্যখানে বসে পড়েছে সে। সোহানা দুই হাঁটুতে ভর দিয়ে হাঁপাতে হাঁপাতে বলে উঠল, মায়া আর পারছো না? সোহানার ক্লান্ত ভেজা মুখের পানে তাকিয়ে মায়া মাথা নাড়ালো। সোহানার বুক কেমন ধকধক করে কেঁপে উঠল। মনে হচ্ছে শেষ রক্ষা হলো না। ধরা পড়লে কি হবে তবে? হঠাৎই ঝড়ের বেগে ধেয়ে এলো কালো রঙের এক গাড়ি। সোহানা চিৎকার করার আগেই সেই গাড়ি থামলো একদম মায়ার কাছ বরাবর। সোহানা ভাবল ভেতরের ভদ্রলোকের থেকে সাহায্য প্রার্থনা করবে, কিন্তু গাড়ির দরজা খুলে যখন রুদ্র নামলো তখন সোহানার শরীর ভার ছেড়ে দিল। 30 বছর বয়সী সোহানা জরার ন্যায় রাস্তায় ধপ করে বসে গেল। মুখে তৃপ্তির হাসি ঝুলিয়ে রুদ্র গিয়ে সোহানার সামনে দাঁড়ালো। এরপর হাঁটু মুড়ে বসে সোহানার গলা টিপে ধরে মুখে চুঁচু শব্দ করল। সোহানা ভীত মুখ তাকে যেন বেশ আনন্দ দিল। সরি, ছেড়ে দাও আমাদের। আমি জানি তুমি মায়ার ছেলে নও। আমি পুলিশে কমপ্লেন করব তোমার নামে। তুমি অন্যায় করছো। সোহানার সাহস দেখে রুদ্রের এক ভ্রু বাঁকা হয়ে উপরে উঠে গেল। কাছেই বিকট শব্দে বাজ পড়ল। তাতে রুদ্রের হিংস্র চোখ নজরে এলো সোহানার। ক্রূর চোখ দুটো দেখে পিলে চমকে কেঁপে উঠল সোহানা। রূপকথা হাঁটতে হাঁটতে বৃষ্টির মধ্যে মানুষের গলা শুনতে পেল। তাতে মেয়েলি সুর শুনে সাহায্যের আশায় দৌড়ে এলো। নিকটে এসে উপস্থিত হতেই রুদ্রকে দেখে থমকে দাঁড়ালো সে। মায়া সোহানাকে রুদ্রের হাত থেকে ছাড়ানোর জন্য এলো পাতাড়ি কিল চর দিয়ে যাচ্ছে। তাতে বিরক্ত হয়ে মায়াকে সজোরে এক ধাক্কা দিল রুদ্র। মায়া চটকে রূপকথার উপর হুমড়ি খেয়ে পড়ল, সেই সাথে মৃদু আর্তনাদ করল। বিদ্যুৎ আলোয় মায়ার চেহারা দেখে কেঁদে ফেলল রূপকথা। মায়াকে জড়িয়ে রূপকথা বলে উঠল, আন্টি আপনি এখানে? আপনি বেঁচে আছেন? রূপকথার গলার স্বর পেয়ে পাশে তাকালো রুদ্র। এই মুহূর্তে রূপকথাকে দেখে তার চোয়াল শক্ত হয়ে উঠল। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাবার আগেই বাজবিচার না করেই সোহানার বুকে শুট করে দিল রুদ্র। ছলছল চোখে হাঁটু মুড়ে বসে গেল সোহানা। রুদ্র তাচ্ছিল্য হেসে রূপকথার সামনে দাঁড়ালো। এরপর মায়ার চুলের মুঠি ধরে রূপকথার থেকে ছাড়িয়ে নিজের কাছে নিয়ে এলো। সোহানার রক্তাক্ত দেহ রূপকথার মস্তিষ্ক বোধ শূন্য করে দিল।
মায়া কেঁদে কেঁদে বলে উঠল। রূপকথা কি করবে বুঝতে না পেরে রুদ্রের পা জড়িয়ে ধরে কেঁদে বলে উঠল। সারফারাজ কষ্ট পাচ্ছে, ওনাকে ছেড়ে দিন। ওনার সাথে আমার আমার সাথে ওনাকে যেতে দিন। রুদ্র রূপকথার আকুতি মিনতিতে বেশ আনন্দ পেল। রূপকথার বাহু ধরে টেনে উপরে দাঁড় করিয়ে রূপকথার গলা চেপে ধরল রুদ্র। এরপর হিস হিস করে বলে উঠল। দুদিন আগেও খুব তেজ দেখেছিলাম, আর আজ সরাসরি পায়ে, বাহ, হোয়াট আ সিন ডার্লিং। রূপকথা নীরবে কেঁদে বুক ভাসালো। তাতে একটুও মন গলল না রুদ্রের, বরং মাথায় এক শয়তানি ফন্দি চাপল। এবার সারফরাজকে বেশ করে জব্দ করতে পারবে সে। এক ঢিলে তিন পাখি মারার মতো ব্যাপার ঘটল। মায়াকে টেনে হিচড়ে গাড়িতে বসিয়ে দরজা লক করে দিয়ে রূপকথার সামনে এসে দাঁড়ালো। এরপর রূপকথার থুতনি চেপে ধরে বলে উঠল। ওই ডাক্তারনির মতো হাল করব আমি মায়া চৌধুরীকে। সরফরাজের জন্য আমিও কম সাফার করিনি। সমস্ত ঋণের হিসাব হবে সুদে আসলে। বকে অনেক পড়ে গেছে টিয়ার রূপকথা। রূপকথা রুদ্রের হাত চেপে ধরে চোখ দিয়ে না বোঝালো। রুদ্র রূপকথার থুতনি আরেকটু শক্ত করে চেপে ধরে বলে উঠল। সরফরাজকে বলে দিবে আজকে রাতের ঘটনা। ব্যথায় গঙ্গিয়ে উঠল রূপকথা। তার চোখ দিয়ে মোটা মোটা অশ্রু বিন্দু গড়াচ্ছে। রুদ্র রূপকথার কপালে কপাল ঠেকিয়ে ধীর গলায় বলে উঠল। যদি এর কিচ্ছুটি সরফরাজের কানে যায়, তবে ওই যে মরার জন্য কাতরাচ্ছে ডাক্তার সাহেবা, তার মতো হাল হবে মায়া চৌধুরীর। শুধু মায়া নয়, তোমার বাবা সুফিয়ান চৌধুরীকেও কেটে টুকরো টুকরো করব আমি। এরপর তোমার ভালোবাসার প্রেমিক পুরুষ সরফরাজ, তাকেও জিন্দা দাফন করে দিব। ঘোড়াখড়েও কেউ কিচ্ছুটি টের পাবে না, বুঝলে? বলেই ধমকে উঠল রুদ্র। রুদ্রের গর্জনে কেঁপে উঠল রূপকথা। সে তাৎক্ষণিক মাথা নাড়িয়ে অস্পষ্ট বলল। আমি কাউকে কিচ্ছু বলবো না। আপনি আন্টিকে আমার কাছে দিয়ে দিন, আমি সব চেপে যাব। রূপকথা বোকামে মুহূর্তেই বুঝে গেল চতুর রুদ্র। তাই সে রূপকথার মাথায় হাত বুলাতে বুলাতে বলে উঠল। দেব, কিন্তু একটা শর্ত আছে। এই শর্ত না। চাতক পাখির ন্যায় অধীর হয়ে জানতে চাইল রূপকথা। রুদ্ররাজ রূপকথার মুখের পানে তাকিয়ে প্রশস্ত হাসল। এরপর বলল। শর্ত না মানলে সরফরাজের কাছে ওর মায়ের বিভৎস লাশ পৌঁছবে, আর এর জন্য দায় হবে শুধুমাত্র তুমি। মায়ের জন্য নিশ্চয়ই সরফরাজ টাঙায় তোলা মাছের মতো তর পাচ্ছে, তাই না? মায়ার লাশ দেখে সারফরাজের কি হাল হবে সেটা ভেবেই ফুপিয়ে কেঁদে উঠল রূপকথা। এরপর ফট করে বলে উঠল। না না, এমন করবেন না, দয়া করুন। আপনার সমস্ত শর্তে আমি রাজি। তবে সরফরাজকে ভুলে যাও, তাকে বলে দাও তুমি আর তাকে ভালোবাসো না। রুদ্রের মুখে এমন নিষ্ঠুর কথা শুনে রূপকথা প্রতিবাদ করে চিৎকার করে উঠল। রুদ্র তাচ্ছিল্য হেসে উত্তর করল। তাহলে মায়া চৌধুরীকে বাঁচিয়ে রেখে আমার কি লাভ? সারফারাজ আমার মুখ থেকে এই কথা শোনার পর মরে যাবে। এতটা নিষ্ঠুর হবেন না আমার উপর। আমার নিজের থেকেও সারফারাজকে আমি বেশি ভালোবাসি। আমার প্রতিটি শ্বাস চলে সারফারাজের নামে। রূপকথার উত্তরে ঠোঁট উল্টে রুদ্ররাজ বলে উঠল। তাহলে মায়া চৌধুরী মরে যাক। বলেই বন্দুকে গুলি লোড করল রুদ্র। এরপর এগিয়ে গেল মায়ার পানে। রূপকথার রুদ্রের হাত চেপে ধরে বলে উঠল। এতটা নিষ্ঠুর হবেন না, ওপরওয়ালা সইবেন না। উনি মানসিকভাবে অসুস্থ। রুদ্র রূপকথার গালে সপাটে এক চর বসিয়ে বলে উঠল। তোর কাছে জ্ঞানের বাণী শুনতে আসেনি, তুই রাজি কিনা বল। রূপকথা গালে হাত দিয়ে ডুকরে কেঁদে বলে উঠল। সারফারাজের হাতেই তোর মৃত্যু অনিবার্য, বাস্টার্ড। যেদিন সারফারাজ সব জানতে পারবে, সেদিন তোর রূহ পর্যন্ত পালানোর পথ খুঁজে পাবে না। সেই দিন খুব শীঘ্রই আসতে চলেছে। আর যেই হাতে আমাকে আর সারফারাজের মাকে আঘাত করেছি, সেই হাত কেটে তোর গলায় ঝুলিয়ে দেবে সারফারাজ। তুই মিলিয়ে নিস, নরকের কীট। রুদ্র রূপকথার সাহসে দাঁতে দাঁত পিষে আরেক গালে শক্ত চর বসিয়ে দিল। চরের দাপটে মুখ থুবড়ে রাস্তায় পড়ল রূপকথা। ধারালো পিছে হাত লেগে কেটেও গেল খানিক। এদিকে সোহানার সাহায্য প্রার্থনার কাতরতা, সব মিলিয়ে নিরুপায় হয়ে গেল রূপকথা। রুদ্র হাঁটু ভাঁজ করে রূপকথার সামনে বসে ধীর লয়ে বাঁকা হেসে বলে উঠল। মায়া চৌধুরীর প্রাণ এখন তোমার হাতে, জানেমান। যতদিন সরফরাজকে দূরে রাখবে, ততদিন মায়া চৌধুরী বাঁচবে। প্রেমলীলায় মজলেই মায়া চৌধুরী ফুস। নিজের দোষে ভালোবাসার মানুষকে যদি মাছাড়া করতে চাও, তবে আমার আর কি করার বলো। আহারে সরফরাজ ভাই আমার, এই জন্যে মায়ের মুখ তোর আর দেখা হলো না।
ইস, কি কষ্ট।